গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু অফিসার্স ডব্লিউবিসিএস একাডেমি। আমি ডক্টর দিব্যেন্দু সাহা, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার থ্রু ডব্লিউবিসিএস 2016। গত এক মাস ধরে আমি একটা ইনিশিয়েটিভ স্টার্ট করেছি যার নাম 10 মিনিট আনন্দবাজার, যেখানে রোজকার আনন্দবাজার পত্রিকার গুরুত্বপূর্ণ খবরগুলো, যেগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষার দিক থেকে গুরুত্বপূর্ণ, সেগুলো আমি তোমাদের সামনে ডিসকাশন করি এবং তার সাথে কিছু অ্যাডিশনাল ইনফরমেশান দিয়ে থাকি। গত কয়েকদিনে পিএসসি ক্লার্কশিপ মেন্সের পিডিএফে কম্পাইলেশনের কাজে ব্যস্ত ছিলাম এবং তার সাথে কিছু অ্যাডিশনাল কাজ এসে পড়ায়, যেহেতু আমি ডাইরেক্ট ব্লক প্রশাসনের সঙ্গে যুক্ত, সুতরাং তোমরা অনেকেই জানো যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি ইনিশিয়েটিভ স্টার্ট হয়েছে যার নাম দুয়ারে সরকার, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো যাতে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে কাজটা, সেটা আমাদের দায়িত্ব এসে পড়েছে, যার জন্য কয়েকদিন ব্যস্ত থাকার দরুন ভিডিওগুলো টাইমলি আপলোড করা সম্ভব হয়নি। সো সরি ফর দ্যাট, বাট খুব তাড়াতাড়ি আমি সেগুলো কম্পেনসেট করে দেওয়ার চেষ্টা করছি। সো আজকে ভিডিওতে থাকছে হচ্ছে গত 29 নভেম্বর এবং 30 নভেম্বরে যে ইম্পর্ট্যান্ট আর্টিকেলসগুলো ছিল সেগুলো সম্বন্ধে ডিসকাশন। ফার্স্টে আগের ভিডিওর যে কোশ্চেনটা, সেই কোশ্চেনের যে অ্যান্সার দিয়েছো কারেক্ট সবচেয়ে আগে, তার নাম ওয়াসিম আকরম। কোশ্চেনটা ছিল যে রাইট টু স্লিপ, অর্থাৎ আমাদের যে ইনহারেন্ট একটা প্রভিশন রয়েছে রাইট টু স্লিপ, সেটা কোন ফান্ডামেন্টাল আর্টিকেলসের সাথে, রাইটের সাথে অ্যাসোসিয়েটেড। সো সেটা হবে আর্টিকেল 21। ওয়াসিম একদম ঠিক আনসার দিয়েছো। সো আজকের জন্য তোমাদের যে কোশ্চেনটা থাকবে সেটা হচ্ছে, আমাদের কনস্টিটিউশনের পার্ট 4-এ তোমরা সবাই জানো যে ডিপিএসপির প্রভিশন রয়েছে, অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, যেটা নামে আমরা পরিচিত সবাই। সেখানে এই তোমাদেরকে যেটা বলতে হবে সেটা হচ্ছে ডিপিএসপি যে প্রভিশনটা রয়েছে সেটা তোমরা সবাই জানো যে আয়ারল্যান্ড থেকে অনুকরণ করা, আয়ারল্যান্ড থেকে নেওয়া। এবং তোমাদেরকে যেটা বলতে হবে যে আয়ারল্যান্ড, এই ডিপিএসপি প্রভিশনটা আয়ারল্যান্ড কোন কান্ট্রি থেকে অনুকরণ করেছিল, তোমাদেরকে সেটা বলতে হবে। আমরা সবাই জানি যে ভারত, ইন্ডিয়া যখন কনস্টিটিউশন ফ্রেম করে তখন ডিপিএসপিটা আয়ারল্যান্ড থেকে নিয়েছিল। তোমাদেরকে যেটা বলতে হবে যে আয়ারল্যান্ড কোন কান্ট্রি থেকে ডিপিএসপি প্রভিশনটাকে অনুকরণ করেছিল। সো যে সবচেয়ে আগে ঠিক অ্যান্সার দেবে তার নামটি আমি পরের ভিডিওতে অ্যানাউন্স করব। সো এরপরে আমি ডাইরেক্ট আর্টিকেলগুলো সম্বন্ধে আলোচনায় চলে আসছি। 26/11 চক্রীকে ধরতে পুরস্কার দেবে আমেরিকা। রিসেন্টলি আমেরিকার প্রশাসনের একটি প্রোগ্রাম, যেটার নাম হচ্ছে রিওয়ার্ডস ফর জাস্টিস, সেখানের এক তরফে বিবৃতিতে বলা হয়েছে যে পাকিস্তানের যে লস্কর-ই তৈয়বার জঙ্গি গোষ্ঠী আছে, তার যে একজন অন্যতম সদস্য সাজিদ মির, তার এগেনস্টে প্রাইজ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ মুম্বাইয়ে 26/11 জঙ্গি হানার 12 বছর পরে ওই ঘটনার অন্যতম যে ষড়যন্ত্রকারী লস্কর নেতা সাজিদ মির, তাকে ধরার জন্য $50 লক্ষ মতো পুরস্কার ঘোষণা করেছে আমেরিকা। এরপরের আর্টিকেল, ধর্মান্তর রোধ আইনে কার্যকর যোগী রাজ্যে। তোমরা অনেকেই জানো যে ধর্মান্তর রোধ করার জন্য উত্তরপ্রদেশ সরকার অনেক দিন ধরে একটা পরিকল্পনা করছিল এবং মঙ্গলবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পাঠানো খসড়া বিলটিতে রাজ্যপাল আনন্দীবেন পটেল সাইন করে দেন এবং তারপর থেকেই অর্ডিন্যান্সটা অ্যাক্ট হয়ে যায় এবং সেটি গেজেট নোটিফিকেশনে অর্ডিন্যান্সটি ইমপ্লিমেন্ট হয়ে যায়, যার নাম হচ্ছে ধর্মান্তর রোধ আইন। যার মাধ্যমে আইনের অনুযায়ী কেউ যদি অভিযোগ করেন যে জোর করে বা প্রলোভন দেখিয়ে বা ভুল বুঝিয়ে কাউকে ধর্মান্তর করা হয়েছে, তবে অভিযুক্তদের ক্ষতিপূরণ দিতে হতে পারে এবং তাছাড়াও যে শাস্তি সেটা প্রায় 10 বছর পর্যন্ত জেল এবং তার সাথে 50,000 টাকা জরিমানাও গুনতে হতে পারে। এবং মন্ত্রী সিদ্ধার্থনাথ সিংহ যেটা জানিয়েছেন যে জোর করে বা ছল করে ধর্মান্তর প্রমাণ হলে সাধারণের ক্ষেত্রে 1 থেকে 5 বছরের কারাবাসের সাজা হবে, কিন্তু ক্ষতিগ্রস্ত নারী বা পুরুষ নাবালক অথবা তপশিলি জাতি বা জনজাতিভুক্ত হলে শাস্তি বেড়ে 10 বছর পর্যন্ত হতে পারে এবং সঙ্গে জরিমানা 50,000 টাকা পর্যন্ত। এবং ধর্মান্তরিত নিজে ছাড়াও তার রক্তের সম্পর্কে যে কেউ প্রশাসনের কাছে এই আইনে অভিযোগ জানাতে পারবেন। এবং এর পরের যে আর্টিকেলটি রয়েছে, যার হেডিং রয়েছে ন্যাক্কারজনক, এখানে কিন্তু এই ধর্মান্তর বিরোধী যে আইন, সে আইনেরই সমালোচনামূলক একটি আর্টিকেল রয়েছে, যেখানে বলা হয়েছে যে এই সম্প্রতি করা এই অর্ডিন্যান্সটি কিন্তু প্রাপ্তবয়স্ক নরনারী স্বেচ্ছায় জীবনসঙ্গী বাছবার যে অধিকার, সেই অধিকারটাকে খর্ব করছে এবং এটা একটা দক্ষিণপন্থী যে জাতীয়তাবাদী যে রাজনীতি, তার কিন্তু একটা আস্ফালন হিসেবে এটাকে বলা হচ্ছে। এবং লাভ জেহাদ যেটাকে বলা হচ্ছিল, যে এই যে অর্ডিন্যান্স, সেটার মূলে কিন্তু লাভ জেহাদই রয়েছে। এবং
তার সাথে সাথে যে আমরা সবাই জানি যে উত্তরপ্রদেশে সংখ্যালঘু নিগ্রহ ঘটনায় সবচেয়ে বেশি, এবং তার সাথে মহিলাদের উপর নির্যাতনের ঘটনাও কিন্তু দেশের সর্বোচ্চ স্থানে, এবং তপশিলি জাতিভুক্ত মানুষের উপর অত্যাচারও কিন্তু উত্তরপ্রদেশই এক নম্বরে আছে। এবং সেখানে এই রকম অধ্যাদেশ জারি করা কিন্তু প্রাপ্তবয়স্ক নাগরিকের মৌলিক অধিকারের হরণের এক প্রকার চেষ্টা হিসেবে দেখা যেতে পারে। এরপরের আর্টিকেলে হেডিং বয়কটের ডাক নেই, উৎসাহে ভোট ভূস্বর্গে। লোকসভা এবং বিধানসভা ভোটে সাধারণত জম্মু কাশ্মীরের ছবিটা যেটা দেখা যেত যে বিচ্ছিন্নতাবাদী যে সমস্ত সংগঠনগুলো ছিল তারা যদি ভোট বয়কট করার সিদ্ধান্ত নিত তাহলে কিন্তু সেখানকার অধিবাসীরা ভোট দিতে বেরোতেন না। কিন্তু সম্প্রতি যেটা দেখা গেছে যে পঞ্চায়েতের উপনির্বাচন আর জেলা স্তরের উন্নয়ন পর্ষদের নির্বাচনে কিন্তু মানুষের ভোটে অংশগ্রহণের সংখ্যাটা অনেক বেড়ে গেছে, এবং 370 ধারা বিলোপ করার পর এটাই প্রথম ভোট জম্মু কাশ্মীর উপত্যকায়, এবং সেখানে এই 8 দফার ভোটের শুরুতে কিন্তু মানুষের ভোটে অংশগ্রহণ করার উৎসাহটা অনেক বেশি দেখা গেছে এবার। এর পরের আর্টিকেল, 6 মাসে রাজ্যে রপ্তানি কমলো প্রায় 1000 কোটি টাকা। গত 5 অর্থবর্ষ ধরে এ রাজ্যে টানা রপ্তানি বেড়ে চলেছিল, কিন্তু করোনা পরিস্থিতিতে এক্সিম ব্যাংক অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া যেটা জানিয়েছে যে চলতি অর্থবর্ষের প্রথম দুটো ত্রৈমাসিক অর্থাৎ এপ্রিল থেকে জুন এবং জুলাই থেকে সেপ্টেম্বরে রাজ্য থেকে রপ্তানি কমেছে আগের বছরের একই সময়ের 28.2%, এবং টাকার অঙ্কে যেটা সেটা হচ্ছে 1000 কোটি টাকা। তোমরা পাশে দেওয়া লিস্ট থেকে দেখে নিতে পারবে যে রাজ্যের কোন কোন পণ্যে কতটা রপ্তানি কমেছে। এর পরের আর্টিকেল হেডিং কেমন করে অদৃশ্য হয়। এই আর্টিকেলটি ডেসক্রিপটিভ রাইটিংয়ের পারপাস থেকে খুব গুরুত্বপূর্ণ, তোমরা পড়ে রাখতে পারো। এখানে সাবজেক্টটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিক যারা আছেন, পরিযায়ী শ্রমিক ছাড়াও অন্যান্য যে বস্তি এলাকায় যে বসবাসকারীরা থাকেন তাদের দৈনন্দিন জীবনযাত্রা কীভাবে তাদের যে রোজকার যে নিত্য নৈমিত্তিক জীবনযাপন কীভাবে হয় সেটা নিয়ে, এবং তাদের যে আবাসনের ব্যবস্থা অর্থাৎ বিভিন্ন বস্তিগুলোতে কী ধরনের কন্ডিশনে তারা সারভাইভ করেন, এবং তার সাথে সাথে তাদের যে দৈনন্দিন যে জীবনের যে চ্যালেঞ্জেসগুলো সেই চ্যালেঞ্জেসগুলো কী করে তারা ওভারকাম করেন সেটা নিয়ে খুব সুন্দর একটি অ্যানালিসিস রয়েছে, তোমরা এটা পড়ে রাখতে পারো। এটা কিন্তু ডেসক্রিপটিভ রাইটিংয়ের পারপাস থেকে খুব হেল্পফুল হবে। এর পরের আর্টিকেলে হেডিং প্রত্যাবর্তন। ডোনাল্ড ট্রাম্প আমরা সবাই জানি যে প্যারিস চুক্তি থেকে তিনি সরে এসেছিলেন, এবং ট্রাম্প যেটা বলেছিলেন যে এই চুক্তির শর্তগুলি একপেশে শ্রমিক স্বার্থবিরোধী এবং আমেরিকার অর্থনীতিকে ধ্বংস করবার পরিকল্পনা। কিন্তু তিনি প্রশাসনিক ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর জো বাইডেন ক্ষমতায় এসেছে, এবং তিনি কিন্তু প্যারিস চুক্তিতে পুনরায় যোগদানে বদ্ধপরিকর, এবং চুক্তির শর্ত অনুযায়ী 2050 সালের মধ্যে গ্রিন হাউস গ্যাস এমিশনের পরিমাণটা জিরোতে নামাবার পরিকল্পনাও তিনি জানিয়েছেন, এবং ইতিমধ্যেই পরিচ্ছন্ন শক্তি উৎপাদন এবং পরিবেশ বান্ধব কর্ম সৃষ্টিতে $1.7 ট্রিলিয়ন বিনিয়োগের নির্দেশ দিয়েছেন, এবং তার সাথে সাথে তিনি নিজের যে টিম সেখানে কিন্তু জলবায়ু দূত হিসেবে জন কেরিকে নিতে ইচ্ছা প্রকাশ করেছেন। এর আগেও কিন্তু আমেরিকার ইতিহাসে এটা দেখা গেছে যে অন্যান্য যে প্রেসিডেন্টগুলো ছিলেন তার মধ্যে রিচার্ড নিক্সন যিনি ছিলেন তাকে ছাড়া অন্যান্য প্রেসিডেন্টরা কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রশ্নে খুব একটা অ্যাক্টিভ রোল প্লে করেননি, এবং 2001 সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তিনি কিয়োটো প্রোটোকল থেকে সরে আসেন। তার কারণ হিসেবে তিনি যেটা জানিয়েছিলেন যে ডেভেলপড কান্ট্রিগুলো রয়েছে তার এই কিয়োটো প্রোটোকল কিন্তু তাদের উপর অত্যধিক বোঝা চাপিয়ে দিচ্ছে। যদিও ব্যতিক্রম রয়েছে, যেমন বারাক ওবামা তিনি কিন্তু প্যারিস চুক্তিতে শেষ দিকে সাইন করেছিলেন, এবং কার্বন নিঃসরণকারী যে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে আমেরিকাতে সেগুলোকে কন্ট্রোল করে 30% কার্বন এমিশন কম করার রিডাকশন করার একটা অ্যাচিভমেন্ট তার সরকার দেখিয়েছিল। কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে যে বাইডেন যে প্যারিস চুক্তিতে পুনরায় আসার কথা বলছেন, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে বর্তমানে কিন্তু পার হেড কোনো কান্ট্রির যে কার্বন এমিশন রয়েছে সেটাতে কিন্তু সবচেয়ে টপমোস্ট র্যাঙ্কে রয়েছে আমেরিকা, অর্থাৎ আমেরিকায় পার হেড কার্বন এমিশন কিন্তু সবচেয়ে বেশি। সুতরাং তাদের এই প্যারিস চুক্তিতে পুনরায় আসা এবং সেখান থেকে তাদের এই প্যারিস চুক্তিকে মানে প্যারিস ক্লাইমেট ডিলটাকে লিড করে নিয়ে যাওয়ার কতটা ভূমিকা থাকবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েই যায়। এর পরের আর্টিকেলের হেডিং নাড়ায় আগুন, দূষণের আশঙ্কা কলকাতাতেও। এটি খুব
important article both for WBCS mains and PSC clerkship mains also, কারণ স্টাবল বার্নিং যেটা আমি আগে বলেছিলাম এটা তারই বিষয়। নাড়ায় আগুন মানে হচ্ছে যেটাকে ভালো বাংলায় বললে হচ্ছে ফসলের যে গোড়া, সেই ফসলের গোড়া পোড়ানো, যেটাকে ইংলিশে বলে স্টাবল বার্নিং। এটা কিন্তু খুব সুন্দর একটি মানে আর্টিকেল, যেটা এনভায়রনমেন্ট রিলেটেড, যেটা তোমরা কিন্তু পরীক্ষায় এক্সপেক্ট করতে পারো, ইংলিশে স্টাবল বার্নিং হিসেবে আসতে পারে। সো তোমরা এটা পড়ে রেখো, কারণ এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আলাদা করে আপলোডও করে দেবো, কারণ এটা কিন্তু আগামী পিএসসি ক্লার্কশিপ মেন্সের জন্য একটি সম্ভাব্য আর্টিকেল হিসেবে আসতে পারে বলে আমার ধারণা। ব্রহ্মপুত্রে জলবিদ্যুৎ কেন্দ্র চীনের, তিব্বতে অ্যাকচুয়ালি ব্রহ্মপুত্র নদের উপর একটা বড়সড় জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে চলেছে চীন, এবং আগামী বছর থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে বলে জানা গেছে। এবং এই জলবিদ্যুৎ কেন্দ্রটি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অফ চায়নাকে। তবে বেজিং এই ধরনের প্রকল্প নিয়ে এগোলে স্বভাবতই ব্রহ্মপুত্রের নিম্নভাগে যে দেশগুলো রয়েছে, যেমন ভারত আর বাংলাদেশ, তাদের কিন্তু উদ্বেগের কারণ রয়েছে, এবং চীন দাবি করছে যে এই দুই দেশের আশঙ্কার কথা মাথায় রেখেই তারা এই প্রকল্পটির কাজ এগোবে। সমুদ্র সহযোগিতায় রাজি শ্রীলঙ্কা, মলদ্বীপ। সমুদ্রপথে চীনের যে আগ্রাসী ভূমিকা, তার বিরুদ্ধে আঞ্চলিক অক্ষ অর্থাৎ রিজিওনাল অ্যাক্সিস গড়ার জন্য কলম্বোয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমাদের অজিত ডোভাল তিনি সক্রিয় হয়েছেন, এবং শ্রীলঙ্কা এবং মলদ্বীপের নেতৃত্বের সঙ্গে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা নিয়ে এই প্রথম কোনো বৈঠক তিনি করলেন। এবং এর আগে সমুদ্রপথ নিয়ে কূটনৈতিক সমন্বয় ধারাবাহিকভাবে করে এসেছেন নরেন্দ্র মোদী সরকার, কিন্তু নিরাপত্তা এবং প্রতিরক্ষা সমঝোতার ক্ষেত্রে এই পর্যায়ে বৈঠক প্রথম বলেই জানানো হচ্ছে। এর পরের আর্টিকেল, পূর্বাঞ্চলে ইডির নয়াকর্তা সুভাষ। ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে সংস্থাটি রয়েছে, সেই সংস্থার অধিকর্তা অর্থাৎ ডিরেক্টর পদে পাকাপাকিভাবে সুভাষ আগরওয়ালকে নিয়োগ করা হয়েছে। মাস দেড়েক আগে যোগেশ গুপ্তকে ওই পদ থেকে দিল্লিতে ইডি সদর দপ্তরে বদলি করা হয়েছিল, এবং তারপরে মধ্যাঞ্চলে বিশেষ অধিকর্তা বিবেক ওয়ারেকার এই দায়িত্ব সামলাচ্ছিলেন। তার জায়গায় সুভাষ আগরওয়ালকে পাকাপাকিভাবে দায়িত্ব দেওয়া হচ্ছে। যোগেশ গুপ্ত যিনি ছিলেন, তিনি কিন্তু কেরাল ক্যাডারের আইপিএস অফিসার ছিলেন, এবং নতুন যে দায়িত্বপ্রাপ্ত সুভাষ আগরওয়াল, তিনি কিন্তু আইআরএস অর্থাৎ ইন্ডিয়া রেভিনিউ সার্ভিস বা রাজস্ব অফিসার। লাদাখে প্যাংগং হ্রদ এলাকায় নৌসেনা কমান্ডো বাহিনী মার্কোসকে মোতায়েন করল নরেন্দ্র মোদী সরকার। চীনের সঙ্গে টানাপোড়েনের মধ্যে ওই এলাকার সেনা প্যারা কমান্ডো ও বায়ুসেনা গরুড় কমান্ডোদের আগেই মোতায়েন করা হয়েছে, এবং রয়েছে গুপ্তচর সংস্থার অধীনে থাকা স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সও। সরকারি সূত্রের মতে নৌসেনার কমান্ডোরা ওই এলাকায় মোতায়েন হওয়া বাহিনী 3 শাখার মধ্যে সমন্বয় বাড়বে, এবং মার্কোস বাহিনীও প্রবল ঠান্ডার মধ্যে কাজ করার অভিজ্ঞতা অর্জন করবে। প্যাংগং হ্রদে কাজ করার জন্য মার্কোস বাহিনীকে নতুন ধরনের বোটও দেওয়া হবে। পূর্ণ মেয়াদের প্রধান ছাড়াই আপাতত 4টে যে কেন্দ্রীয় পুলিশ সংস্থা রয়েছে, সেখানকার কাজ কিন্তু অতিরিক্ত দায়িত্বপদেই সামলাচ্ছেন। যেমন সিআইএসএফের প্রধান রাজেশ রঞ্জন অবসর নেওয়ার পর অতিরিক্ত দায়িত্ব অর্থাৎ সিআইএসএফের প্রধানের অতিরিক্ত দায়িত্ব হিসেবে দেখাশোনা করছেন হচ্ছে এসএসবির প্রধান কুমার রাজেশ চন্দ্র। মাদক বিরোধী সংস্থা যেটা রয়েছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি, সেই এনসিবির যে চিফের অ্যাডিশনাল দায়িত্ব রয়েছেন হচ্ছে বিএসএফ ডিজি রাকেশ আস্থানা, এবং সন্ত্রাস দমনের দায়িত্বে থাকা কমান্ডো বাহিনী এনএসজি অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি গার্ড, তার প্রধানের অতিরিক্ত দায়িত্ব রয়েছে যার হাতে, তিনি হলেন আইটিবিপি প্রধান এসএস দেসওয়াল, এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন বিশেষ সচিব অভ্যন্তরীণ নিরাপত্তা তার ইন্টারনাল সিকিউরিটি ভিএসকে কৌমুদি। সো এগুলোই ছিল 29 এবং 30 নভেম্বরের ইম্পর্ট্যান্ট আর্টিকেলস, যেগুলো তোমাদেরকে পড়তে হবে, এবং আমি এই আর্টিকেলসগুলোর কম্পাইলেশন করে পিডিএফটি টেলিগ্রাম চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এবং এটাও জানিয়ে রাখি যে পিএসসি ক্লার্কশিপ মেন্স এক্সাম রয়েছে 6 তারিখে, তার জন্য ইম্পর্ট্যান্ট আরও কিছু আর্টিকেলস আমি আর পিডিএফ আলাদা করে কম্পাইলেশন করব না। যেগুলো মনে হবে যে আর্টিকেলসগুলো তোমাদের পড়া উচিত বা তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত, সেগুলো আমি ডাইরেক্ট আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। সুতরাং তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে টেলিগ্রাম চ্যানেলটা তোমরা যেন ফলো করো, তাতে কিন্তু তোমাদের অনেকটাই হেল্প হবে পরীক্ষার প্রস্তুতিতে। এবং এর সাথে সাথে আমি চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি পারা যায় কম্পেনসেট করা, অর্থাৎ আমরা অলরেডি 2 দিন পিছিয়ে রয়েছি, কারণ আজকে 3 তারিখ এবং 1 তারিখ এবং 2 তারিখের অ্যানালিসিসটা বাকি আছে। সো আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি আবার আমাদের যাতে এই ব্যাকলগটা কম্পেনসেট করা যায়। সো পড়াশোনা চালিয়ে যাও খুব ভালোভাবে। ধন্যবাদ।